আলাইকুম। আজকে তোমাদেরকে গুণগত রসায়ন, যেটা হচ্ছে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় রসায়ন, সেখানে হচ্ছে আমরা কিছু বেসিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। চলো একটু শুরু করি। প্রথমটা আসি, পদার্থ। তাহলে গুণগত রসায়ন আমি যে প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে পদার্থ। পদার্থ আমি চারটা অবস্থায় ভাগ করলাম। একটা হচ্ছে কঠিন, তরল, আর একটা হচ্ছে বায়বীয়, একটা প্লাজমা। তাহলে কঠিন যদি বলি, যেমন H2, এটা হচ্ছে পানির সংকেত। যদি আমি এখানে সলিড লিখি, তাহলে পানিকে যদি আমরা ফ্রিজে রাখি তাহলে বরফ হয়। তাহলে H2O সলিড লিখলাম, তাহলে এটা হচ্ছে বরফের সংকেত, এক নাম্বার। দুই নাম্বারটা আসো, আমি যদি বলি H2 লিকুইড, এটা হচ্ছে পানির সংকেত। আর যদি বলি H2G, এটা হচ্ছে জলীয় বাষ্পের সংকেত। তাহলে পদার্থের আরেকটা অবস্থা আছে, সেটা হচ্ছে প্লাজমা, যেটা সূর্যের মধ্যে পাওয়া যায়। চলো এরপরে আসি পদার্থের প্রকারভেদ। পদার্থ হচ্ছে দুই প্রকার, একটা মৌলিক আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ কি? যেই সব পদার্থকে ভাঙলে আমি ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাবো না। যেমন আমি গোল্ডকে নিলাম, স্বর্ণ। তাহলে গোল্ডের প্রতীক হচ্ছে AU। গোল্ডের অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 79, আর ভরটা একটু মুখস্থ করতে পারো, 7997197। ওকে, তারপর নিলাম গোল্ড, সিলভার, সোডিয়াম, ক্লোরিন, আর টাকি হাইড্রোজেন। তাহলে যেই সব পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তারা হচ্ছে মৌলিক পদার্থ। এরপর আসি, তাহলে সিলভারতে এজি, সিলভারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 47, পারমাণবিক ভরটা হচ্ছে 108, একটু মুখস্থ করবা। এরপরে লিখলাম যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ কি? যেই সব পদার্থকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। যেমন আমি সালফিউরিক অ্যাসিডকে ভাঙলাম, ভাঙলে কি কি পাইতে পারি বলতো? হাইড্রোজেন পাইতে পারি, সালফার পাইতে পারি, অক্সিজেন পাইতে পারি। তাহলে অক্সিজেন কয়টা আছে? এখানে 4টা আছে না? তাহলে এখন আসো, সালফিউরিক অ্যাসিডকে ভাঙলে আমরা কি একের অধিক মৌলিক পদার্থ পাইতেছি না? তারা হচ্ছে কি পদার্থ? যৌগিক পদার্থ। এবারে আসি, এটা হচ্ছে পানির সংকেত সালফিউরিক অ্যাসিড, কিন্তু H3PO4 এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। HClO4 পারক্লোরিক অ্যাসিড। H2SO3 সালফিউরাস অ্যাসিড। এরপর আসি, আচ্ছা এর নাম দেখো, HCl আছে না? হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু এখানে একটা অক্সিজেন আছে কিন্তু। তাহলে HClO, তারপর হচ্ছে HClO2, তারপর হচ্ছে HClO3, তারপর হচ্ছে HClO4। তাহলে এখন দেখো কিসের ডিফারেন্স, একটা করে অক্সিজেন সংখ্যা বাড়তেছে। তাহলে আমরা মনে রাখবো হচ্ছে হাইপো, আস, ইক, পার। তাহলে প্রথমটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড, দুই নম্বরটা হচ্ছে আস, তাহলে ক্লোরাস অ্যাসিড, ওই যে ক্লোরিন ক্লোরাস। তাহলে ইক, তাহলে ক্লোরিক অ্যাসিড। তাহলে পার, তাহলে পার ক্লোরিক অ্যাসিড। তাহলে আমরা কিভাবে মানুষ মুখস্থ করবো বলতো? হাইপো, আস, ইক, পার। প্রথমটা হচ্ছে হাইপোক্লোরাস, ক্লোরাস, ক্লোরিক, পার ক্লোরিক। পরে আসো কিছু গুরুত্বপূর্ণ সংকেত, যেগুলো না শিখলেই নয়, এগুলো থেকে এডমিশন অনেক বেশি একটা না একটা এমসিকিউতে চলে আসে। প্রথমটা আসো, সেটা হচ্ছে কপার সালফেট প্লাস অনুপানি, এটার নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল, তুতে বলা হয়। এটা কালারটা হচ্ছে নীল। একটা ইনফরমেশন এখানে মনে রাখবা, কপার সালফেট প্লাস অনুপানিকে যদি আমি হিট দিই, তাহলে এখান থেকে তোমার পানিটা চলে যায়, তাহলে উৎপন্ন হবে হচ্ছে কপার সালফেট পাইপ অনুপানি। যখনই পানি চলে যায় তখন এটা কালারটা হয়ে যায় সাদা। এটা আগের কালার থাকবে কি বলো? আগের কালার থাকবে হচ্ছে নীল, যখনই হিট দিই তখন কালারটা কি সাদা হয়ে যায়। এরপর আসো, তাহলে কপার সালফেট পাঁচনের পানিকে বলা হয় ব্লু ভিট্রিয়ল বা তুতে, পেন্টাহাইড্রেট কপার সালফেট। দুই নম্বর হচ্ছে সোডিয়াম থাইওসালফেট, Na2S2O3। তারপরটা হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট, Na2S4O6। তারপর তো সাদা ভিট্রিয়ল, জিঙ্ক সালফেট সাত অনুপানি বা হোয়াইট ভিট্রিয়ল বলতে পারো। ফেরাস সালফেট সাত অনুপানি, তাহলে সবুজ ভিট্রিয়ল। এবার আসে ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে চুনা পাথর। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে কি বলা হয়? চুনা পাথর বলা হয়। তাহলে চুনার ইংরেজি কি? লাইম, পাথর ইংরেজি স্টোন, তাহলে লাইম স্টোন বলা হয় এটাকে। এরপর আসি ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপর হচ্ছে লাইম, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন। যখন মাটিতে হচ্ছে ওই যে অ্যাসিডিটি বেড়ে যায় তখন আমরা চুন দিই, এটাকে প্রশমিত করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, মনে রাখতে পারো এটা। এরপরে আসি কাঁদনে গ্যাস, তাহলে যেটা দিলে কান্না করে, কাঁদনে গ্যাস। তাহলে কাঁদনে গ্যাসের সংকেত কি হচ্ছে? ক্লোরোফিক্রিন, যে CCl3NO2, এটা হচ্ছে ক্লোরোফিক্রিন। আরেকটা সংকেত এখানে মনে রাখতে পারো, সেটা হচ্ছে ক্লোরাল,
এমসিকিউতে আসতে পারে ক্লোরাল। তাহলে ক্লোরালের সংকেত কি? CCl3CHO, এটা হচ্ছে ক্লোরালের সংকেত, ক্লোরাল। তারপর সিঁদুর, Pb3O4 সিঁদুর। গ্লোবাল সল্ট খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার দিয়ে দিতে পারো বা 3 স্টার দাও। গ্লোবাল সল্টের সংকেত কি বা গ্লোবাল লবণের সোডিয়াম সালফেট 10 অনুপারী। তারপর হচ্ছে বালি, বালি হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। কাঁচ, ক্যালসিয়াম সিলিকেট। নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড। নিশাদল একটা কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ। তাহলে যেই সব পদার্থকে আমরা হিট দিলে সরাসরি বাষ্পে চলে যায় তাদেরকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ, সাবলিমেটেড সাবস্টেন্স বা কম্পাউন্ড। এরপর আসুন, এরপরে দেখলাম গ্লুকোজ। তাহলে গ্লুকোজের সংকেত কি? C6H12O6। আরটা হচ্ছে চিনির সংকেত একটু মনে রাখতে পারো, C12H22O11। ও কি 11 মনে রাখতে পারো, 11 দুগুণে 22, এখানে এক বেশি, শেষ। এরপর হচ্ছে অক্সালিক অ্যাসিড, অনেকে মজা করে বলো হুক্কু, HWCCWH, হুক্কু অক্সালিক অ্যাসিড। তার মানে হচ্ছে অক্সালিক অ্যাসিড, H2C2O4। তারপর হচ্ছে ভারী পানির সংকেত খুবই গুরুত্বপূর্ণ, ভারী পানির সংকেত কি? D2। ভারী পানির সংকেত কি? D2। ডি মানে হচ্ছে ডিউটেরিয়াম থেকে আসে, ওই যে হাইড্রোজেন আইসোটোপ আছে না তিনটা, যেটা প্রকৃতিতে পাওয়া যায়, হাইড্রোজেন, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তাহলে এখান থেকে আসছে D2। আর অতি ভারী পানি হচ্ছে T2। ইথানল আমরা জানি, এক কার্বন থাকলে হচ্ছে মিথ হয়, দুই কার্বন থাকলে হচ্ছে ইথ হয়। তো ইথা আর ওইস থাকলে নল যোগ করবো, তার নাম কি? ইথানল। তারপর হচ্ছে অক্সালেট। তাহলে অক্সালিক অ্যাসিডটা কিভাবে আসছে? H2C2O4। ওকে, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের সংকেত। তাহলে একটা হাইড্রোজেন কমাই দিলে দেখো H2O4 মাইনাস, কারণ H হচ্ছে প্লাস জিনিস। তাহলে প্লাস জিনিস যদি কমে যায় তাহলে মাথার উপর মাইনাস আসবে। আমি যদি আরেকটা H কমাই দিই তাহলে কি হবে বলতো? C2O4 কত মাইনাস? 2 মাইনাস। তারপর হচ্ছে লাফিং গ্যাস, লাফিং হচ্ছে N2 নাইট্রাস অক্সাইড, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আসতে পারে লাফিং গ্যাস। এরপর আসে পরমাণু। তাহলে পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যেটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নেই। স্বাধীন অস্তিত্ব, এত ক্ষুদ্র জিনিস স্বাধীন অস্তিত্ব থাকবে কেমনে? কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় ক্ষুদ্রতম একক হিসেবে অংশগ্রহণ করে, তারা হচ্ছে পরমাণু। পরমাণুকে ভাঙলে আমরা তিনটা অংশ পাবো বা তিনটা কণিকে পাই, একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, আর একটা কি? কম্পোজিট। কম্পোজিটটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, স্থায়ী মূল কণিকা কারা? যেগুলো আমরা 19 এ পড়ছিলাম, ইলেকট্রন, প্রোটন, আর একটা কি? নিউট্রন। অস্থায়ী নিয়ে একটু পরে আলোচনা করবো, কম্পোজিট নিয়ে একটু পরে আলোচনা করবো। এবার আসি ইলেকট্রন। ইলেকট্রন আবিষ্কার করছে কে? আমরা মনে রাখবো ইট পড়ে নিছে। তাহলে ইলেকট্রন আবিষ্কার করছে থমসন, প্রোটন হচ্ছে রাদারফোর্ড, নিউট্রন কি? স্যাডউইক। চলে পরের পেজে যায়। এবার আসো অস্থায়ী মূল কণিকা। এগুলো মুখস্থ করে একটু কষ্ট হয় আমাদের, আমরা একটু ট্রিক্সের মাধ্যমে মুখস্থ করব। সেটা হচ্ছে কি? নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মামা পেল। তাহলে নিতে হচ্ছে নিউট্রিনো, তারপরে অ্যান্টি নিউট্রিনো, পদে পজিট্রন, মেসে মেসন, গতে গ্রাভিটন, বুসন, মিউন, আরটা কি? আয়ন। এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। ওকে, এরপর আসো, তারপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কম্পোজিট কণিকা। তাহলে কম্পোজিট কণিকা কয়টা? দুইটা, একটা হচ্ছে আলফা কণা, আরটা কি? ডিউটেরন কণা। আলফা কণাটা কি? ধর আমি হিলিয়াম নিলাম, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। তাহলে আমি যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত পাবো? 1s2। এখন আমি যদি বলি তাহলে মাঝখানে কি? নিউক্লিয়াস, প্রতিটা শক্তি স্তরে ইলেকট্রন থাকবে। তাহলে হিলিয়ামের কয়টা ইলেকট্রন? 2টি ইলেকট্রন, তাহলে আমি 2টি ইলেকট্রনকে দিলাম। ওকে, এতটুকু তো বুঝতে অসুবিধা নেই। যদি বলি হিলিয়াম 2+, তাহলে 2টি ইলেকট্রন কি হবে বলতো? 2টি ইলেকট্রন কমে যাবে। তাহলে 2টি ইলেকট্রন কমলে ইলেকট্রন কি থাকবে? থাকবে না, ইলেকট্রন কিন্তু শক্তি স্তরে থাকবে। ইলেকট্রন কি? নাই। এখন ইলেকট্রন যদি না থাকে তাহলে আছেটা কি? এই নিউক্লিয়াসটা আছে না? তাহলে দ্বি ধনাত্মক কার নিউক্লিয়াস কি? হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা হচ্ছে 4। তাহলে দ্বি ধনাত্মক হিলিয়ামের নিউক্লিয়াসকে আমরা কি কণা বলবো? আলফা কণা বলবো। বুঝছো? এখন আসি আলফা কণা তো বুঝলাম। তাহলে আলফা কণার ভর কত গ্রাম? দেখো তো, এই যে উপরে 4 আছে না, তাহলে আলফা কণার ভর হচ্ছে 4 গ্রাম। চার্জ কত? তাহলে 2 আছে না, তাহলে চার্জ হচ্ছে +2। ওকে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এগুলো শিখে রাখবা। ডিউটেরিয়াম আসা হচ্ছে ডিউটেরিয়াম থেকে। তাহলে হাইড্রোজেনের কয়টা আইসোটোপ? 7টা। তার মধ্যে প্রকৃতির 3টা পাওয়া যায়, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, আর একটা কি? ট্রিটিয়াম। তাহলে এটা হচ্ছে ডিউটেরিয়াম থেকে আসে, তাহলে ডিউটেরন। তাহলে হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 1 1,
এটা হচ্ছে প্রোটিয়াম, এটা হচ্ছে ডিউটেরিয়াম। আর হাইড্রোজেন যদি একদিন হয় এর নাম হচ্ছে ট্রিটিয়াম। তাহলে একটা হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন কমাই ফেলে বা একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে কি H প্লাস হবে না? তার নাম হচ্ছে ডিউটেরিয়াম। ওকে, এরপর আসো কিছু গুরুত্বপূর্ণ, এবার আসি নাম, চার্জ। দেখো পরমাণুর চার্জ নিরপেক্ষ। কেন পরমাণুর চার্জ নিরপেক্ষ? কারণ পরমাণুর কেন্দ্রে যতগুলা নিউক্লিয়াসে যতগুলা প্রোটন থাকে, পজিটিভ থাকে, শক্তি স্তরের ঠিক ততটা কি থাকে? ইলেকট্রন থাকে। এই জন্য পরমাণু চার্জ নিরপেক্ষ। নিউক্লিয়াস কিন্তু ধনাত্মক না, নিউক্লিয়াসে প্রোটন থাকে। আর ইলেকট্রন কি? ঋণাত্মক। ইলেকট্রনের চার্জটা কত? আমরা একটু মুখস্থ করবো। এটা হচ্ছে 4.80 ইন্টু 10⁻10 ESU। তাহলে ESU হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। যদি SI একক হয় তখন হচ্ছে কুলম। তাহলে আমাদের SI একক কত? -1.6 ইন্টু 10⁻19 কুলম। আর CGS এককে কত? -4.80 ইন্টু 10⁻10 ESU। ভালো করে মানগুলো শিখবা, কাজে লাগবে। এবার আসি প্রোটনটা হচ্ছে সেম কিন্তু মাইনাস থেকে প্লাসে যাবে। আর নিউট্রন, দেখো নিউট্রন নিরপেক্ষ। প্রোটন হচ্ছে পজিটিভ, প্রোটন কি? পজিটিভ, আর ইলেকট্রন নেগেটিভ। শেষ। এরপর আসলাম SI আর MKS। SI যে জিনিস, MKS কি? সেম জিনিস। তাহলে SI এর পুনরূপ হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট। ওকে, সিস্টেম অফ কি? ইন্টারন্যাশনাল ইউনিট। তাহলে এবার আসি MKS এর পুনরূপ কি? তাহলে M মানে মিটার, কেতে কেজি, এসে কি? সেকেন্ড। মিটার, কেজি, সেকেন্ড। আর CGS মানে কি? সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। এগুলো আমরা অনেকে পারি না, এই জন্য আমাদের আসলে ম্যাথ করা অনেক টাফ হয়ে যায়। বিভিন্ন প্রকার রাশি, এগুলো একটু শিখে নিবা। বড় একক হচ্ছে কেজি SI তে, আর সিজি গ্রাম। ওকে, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, আর সিজি কি? সেন্টিমিটার। কাজের একক জুল, এখানে হচ্ছে আর্গ। এই জিনিসটা একটু ভালো করে শিখতে হবে। কি বললাম? আর্গ। তাহলে CGS এককে কাজের একক কি? আর্গ। আর SI তে কাজের একক কি? জুল। আর চার্জের একক কুলম। আর এখানে ESU। তাহলে ESU মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এরপর সময়, সময়ের একক সেকেন্ড, সেকেন্ড। আর প্লাঙ্কের ধ্রুবকের যে মানটা সেটা একটু শিখবো আমরা। 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। ওকে, এই মানটা একটু ভালো করে শিখবো। এই মানটা সেটা হচ্ছে 6.626 ইন্টু 10 কত? 6.626 into 10⁻34 সেকেন্ড। ওকে, এরপর আসো এই জিনিসটা আমরা বুঝলাম। প্লাঙ্কের ধ্রুবকের যে মান, প্লাঙ্কের ধ্রুবকের মান। এরপর আসি আমাদের এটা মানটা কি ছিল বলতো? প্লাঙ্কের ধ্রুবকের মান SI তে কত ছিল? 6.626 into 10⁻34 জুল সেকেন্ড ছিল কিনা? আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে 1 জুল সমান 10⁻7 আর্গ। ওকে, 1 জুল সমান 10⁻7 কি? আর্গ। তাহলে এখন আসো, তাহলে 6.626 ইন্টু 10⁻34, তাহলে 1 জুল সমান 10⁻7 আর্গ। তাহলে আমি একটা জুলের জায়গায় 10⁻7 আর্গ দিয়ে দিলাম, তাহলে আর্গ সেকেন্ড। বুঝছো? এখন আসো 6.626 ইন্টু 10, তাহলে বৃত্তি সেম হলে পাওয়ারে কি হবে? পাওয়ারে যোগ হবে। ওকে, তাহলে এখান থেকে কত পাবো? 6.626, তাহলে পাওয়ারে যোগ হলে তাহলে 34 থেকে যদি 7 চলে যায় তাহলে কত হবে? -27 আর্গ সেকেন্ড। আশা করি বুঝছো এই মানটা কেমন আসে। এরপর আসি ইলেকট্রন সংখ্যা নির্ণয়। ইলেকট্রন সংখ্যা নির্ণয় একটা গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ এখান থেকে এডমিশন MCQ আসবে। তাহলে পারমাণবিক সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা কি? তত। পারমাণবিক সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা কি? তত। তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তার মানে সোডিয়াম ইলেকট্রন কত? 11। ওকে, আর প্লাস দেখলে দেখো সোডিয়াম প্লাস দিলাম, তাহলে একটা ইলেকট্রন কমবে, তাহলে 11 থেকে ইলেকট্রন গেলে কত হবে? 10 হবে। প্লাস দেখলে বিয়োগ করবাম, আর যদি মাইনাস দেখো, যেমন N3 মাইনাস, কয়টা মাইনাস? 3টা, তাহলে 7 3 10, তাহলে O2 মাইনাস, তাহলে 8 দিয়ে 10, F মাইনাস, তাহলে 9 একে 10। তাহলে সোজা হিসেব, প্লাস দেখলে বিয়োগ করবা, বিয়োগ দেখলে প্লাস করবা। আর প্লাস মাইনাস কিছু না থাকলে পারমাণবিক সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যাও কি? তত। শেষ। এরপর আসো কিছু সংকেত, গুরুত্বপূর্ণ কিছু সংকেত সম্পর্কে আমরা জানবো। বিভিন্ন যৌগমূলক। এবার আসি সালফেট। সালফেট মানে হচ্ছে SO4 2 মাইনাস।
তারপরে সালফাইড। সালফেট এবং সালফাইডের মধ্যে আমাদের বুঝতে অনেকের অসুবিধা হয়, সেটা একটু শিখে নিব আমরা। চলো, SO4 লিখলাম 2 আর একটা লিখলাম SO3 2 কিসের ডিফারেন্স বলতো? এখানে সালফার একটা, সালফার একটা, 2 - 2 এটাও সেম আছে, কিন্তু কিসের পরিবর্তন আছে বলতো? এখানে অক্সিজেন 4টা, এখানে অক্সিজেন 3টা। তাহলে মনে রাখতে পারো অক্সিজেন বেশি আছে না, তাহলে ফ্যাট। তাহলে ফ্যাট মানে হচ্ছে মোটা, তাহলে আমরা লিখতে পারি সালফেট। ওকে, তাহলে অক্সিজেন কম আছে না, তাহলে ফাইট, তাহলে নাম লিখতে পারি সালফাইট। এরপর আসো, তাহলে মনে রাখার যে কৌশল এটা শেষ। এবার আসো নাইট্রেট। দেখো বেশি আছে, তাহলে ট্রেট এট ফ্যাট মনে রাখতে পারো, আর নাইট্রাইট। আর একটা জিনিস হচ্ছে, যদি নাম না জানো তাহলে তুমি নিয়াম যোগ করে দিতে পারো, খুবই ইজি জিনিস। মনে করো আমি দিলাম NH4 প্লাস, তো প্লাস দেখলে নিয়াম যোগ করবা, তাহলে নাম কি হবে? অ্যামোনিয়াম। তাহলে CH4 নাম কি? ফসফোনিয়াম। Br প্লাস ব্রোমোনিয়াম। I প্লাস মানে I প্লাস হচ্ছে আয়োডিনিয়াম। Cl প্লাস তাহলে ক্লোরোনিয়াম। F প্লাস ফ্লোরোনিয়াম। I প্লাস আয়োডিনিয়াম। তাহলে তোমরাই বলো H3O প্লাস তাহলে কি হবে? তাহলে হাইড্রোনিয়াম। তাহলে কার্বনের উপর প্লাস দিলে তাহলে কার্বোনিয়াম আয়ন। যদি বলি NO2 প্লাস তাহলে নাইট্রোনিয়াম আয়ন। আশা করি বুঝছো। এবার আসি ইলেকট্রন সংখ্যা নির্ণয়। আমি কার্বন ডাই অক্সাইড দিয়ে তোমাদের বুঝাই। দেখো একটু আগে বলছি পারমাণবিক সংখ্যা যত ইলেকট্রন সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা তত। আর প্লাস দেখলে বিয়োগ করবা, আর বিয়োগ দেখলে কি করবা? প্লাস করবা। তাহলে এখন আসি, হ্যাঁ, তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তার মানে ইলেকট্রন 6। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তার মানে ইলেকট্রন 8টা। শিওর? এখন আসা 8 অক্সিজেন কয়টা? 2টা। 8 2 16, 16 আর 6 22টা। আশা করি বুঝছো। এইভাবে সবগুলোই পারবা। আরটা মনে রাখবো নাইট্রেট, NO3 নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, ইলেকট্রন 7। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, ইলেকট্রন 8। তাহলে 8 × 3 মাইনাস দেখলে যোগ করবা, তাহলে 7 3 24, 25 যোগ করলে কত হবে? 32 হবে মনে হয়। হ্যাঁ 32। ওকে, এরপর আসো পারমাণবিক ভর। আরেকটা নোট একটা মনে রাখবা, প্রোটন সংখ্যা অপরিবর্তনীয়। ধরো আমি দিয়ে দিলাম F-9। তাহলে দেখো এখানে ইলেকট্রন কিন্তু কয়টা? ইলেকট্রন কিন্তু 10টা, কারণ মাইনাস দেখলে যোগ করবা। কিন্তু প্রোটন কত? প্রোটন হচ্ছে 9। বা অ্যাটমিক নাম্বার যদি বলি জেড এর মান, জেডও কত? 9। বুঝতে পারছি কিনা বলো? তাহলে পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা পরিবর্তন হবে না। এরপর আসো পারমাণবিক ভরটার জন্য আমি মনে করো অ্যালুমিনিয়ামকে নিলাম। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13, আর ভরটা হচ্ছে 27। তাহলে পারমাণবিক সংখ্যা 13 না, তাহলে প্রোটন সংখ্যা কত? 13। তাহলে আমার জেড এর মান মানে পারমাণবিক সংখ্যা 13। ওকে, তাহলে ভর সংখ্যা মানে হচ্ছে 27, উপরেরটা। বুঝে, ভর সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন যোগ করলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে ভর সংখ্যা 27। আর ইলেকট্রন কত? অ্যালুমিনিয়াম 3 প্লাস দিলাম, কত কত? তাহলে 13 থেকে 3 গেলে 10। আর নিউট্রন কত? 27 থেকে 13 গেলে 14। তাহলে নিউট্রন কেমনে বের করবো? তাহলে পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে যেই মান পাওয়া যায় সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা। এবার আসি পারমাণবিক ভর সংখ্যার একটা নাম আছে, সেটা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা, কারণ নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসে কারা কারা থাকে? P+N। তাহলে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যে সমষ্টি তার নাম হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা অথবা নিউক্লিয়ন সংখ্যা। এরপর আসো মুখস্থ আকারে কিছু কৌশল আছে ভরগুলা আমাদের কষ্ট হয় আসলে, তখন আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে 1 থেকে 20-এর মধ্যে যদি পারমাণবিক সংখ্যা জোড় হয়, ভর সংখ্যা দ্বিগুণ হয়। যেমন কার্বনের পারমাণবিক সংখ্যা 6, ভর সংখ্যা 12। 8 16, 16 32, 20 40। আরেকটা জিনিস হচ্ছে যদি বিজোড় হয়, ধরো 11, তাহলে 11 দুগুণে 22, তাহলে 23। 13 বিজোড়, 13 দুগুণে 26 27। আর 5টার মধ্যে ব্যতিক্রম আছে, সেটা ব্যতিক্রম হলো NaCl। ব্যতিক্রম হলো কি? NaCl। তাহলে বেরিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, আর্গন, ক্লোরিন। তাহলে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, তো 4 দুগুণে 8 হওয়ার কথা, এখন 9 হবে। হাইড্রোজেন 1 3 হওয়ার কথা, 1 হবে। নাইট্রোজেন 7 14 15 হওয়ার কথা, 14 হবে। এই 3-4টা মান মুখস্থ করে রাখি। বিশেষ করে আর্গন, আর্গন কত? 18, 18 36 হওয়ার কথা, কিন্তু হবে কত? 40। ওকে, এরপর আসো পারমাণবিক যে ভরগুলা শিখছি এটাকে আমরা অ্যাপ্লাই করে আণবিক ভর নির্ণয় করব। চলো আমি সালফিউরিক অ্যাসিডটা লিখলাম, H2SO4 লিখলাম। H2SO4 এর মধ্যে আমরা প্রথমে লিখলাম হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 × 2,
তাহলে পারমাণবিক সংখ্যা 1, আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভরটাও 1। তাহলে আমরা আণবিক ভর নির্ণয় করতেছি, যোগ। সালফারের পারমাণবিক সংখ্যা কত? 16। তাহলে 16 দুগুণে 32। অক্সিজেনের 8, 8 দুগুণে 16, 16 ইন্টু 4, সবগুলো যোগ করলে আমরা পাবো 98। বুঝতে পারছি কিনা বলো? আমি HCl নিলাম, কথার কথা। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত বলো? 1। তাহলে পারমাণবিক সংখ্যা 1 মানে পারমাণবিক ভর 1, এটা ব্যতিক্রম ছিল। ক্লোরিন হচ্ছে পারমাণবিক ভরটা হচ্ছে 35.5, আর অক্সিজেন 16 ইন্টু 4, যোগ করলে পাবে 100.5। নাইট্রিক অ্যাসিড নি, HNO3। তাহলে হাইড্রোজেন 1, নাইট্রোজেনকে কত? নাইট্রোজেন 14 না, 7 দুগুণে 14, ব্যতিক্রম ছিল। অক্সিজেন 16 ইন্টু 3, 3 16 48, যোগ করলে পাবা 63। যদি পানি নাও, H2, তাহলে হাইড্রোজেন কত পাবা? 1 ইন্টু 2, অক্সিজেন কত? 18, যোগ করলে পাবা, অক্সিজেন 16, যোগ করলে পাবা 18। এইভাবে আমরা পারমাণবিক ভরগুলো নির্ণয় সাহায্যে আণবিক ভর নির্ণয় করব। এবার নিউট্রন সংখ্যা নির্ণয়। তাহলে নিউট্রন সংখ্যা একটু আগে দেখে আসলাম। উপরের যে সংখ্যা, ভর সংখ্যা থেকে যখন তোমার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বিয়োগ করবা, তাহলে আমরা কি পাবো? নিউট্রন পাবো। তাহলে 23 থেকে যদি 11 যায় তাহলে 12। ওকে, তাহলে পানি যদি বলি H2, এটা নিউট্রন কয়টা? এমন একটা মৌল আছে যেটা নিউট্রন সংখ্যা 0, সেটা হচ্ছে হাইড্রোজেন। কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 1। তাহলে নিউট্রন কত? 1 থেকে 1 গেলে কত হয়? 0 হয়। তাহলে এখন আসো, তাহলে হাইড্রোজেন কত হবে? তাহলে পানি কত হবে? 0 ইন্টু কত? 2 প্লাস অক্সিজেন 8, যোগ করলে কত হয়? 8। কারণ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8, ভর সংখ্যা 16। তাহলে নিউট্রন কত? 16 মাইনাস 8, তাহলে 8। কিভাবে আমরা হিসাব করবো? যেমন নাইট্রিক অ্যাসিড তোমাকে দিয়ে দিলাম, HNO3। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 1, তাহলে নিউট্রন সংখ্যা কত? 0। তাহলে নাইট্রোজেনের 7 না, 7 দুগুণে 14, 7, অক্সিজেনের 8, তাহলে 3 আর 24, 24 এর সাথে হচ্ছে 31। এরপরটা আসো, কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ শিখবো আমরা। সেগুলো হচ্ছে, প্রথমটা কার্বন ডাই অক্সাইডের, এতক্ষণ যা পড়লাম এটার উপর বেসিস করে এমসিকিউ গুলো। আসলে তুমি ওই ক্লাসটা করলে এমসিকিউ গুলো এমনি পারবা। প্রথমটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটা? তাহলে কার্বন ডাই অক্সাইডের একটু আগে হিসাব করে আসছিলাম, কার্বন ডাই অক্সাইড ইলেকট্রন কত? 22টা। এখন আসি N3- দেখো তো, নাইট্রোজেন। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। নাইট্রোজেন আছে কয়টা? 3টা। তাহলে 3 দ্বারা গুণ করে দাও, আর মাইনাস দেখলে 1 যোগ করো। তাহলে 3 সাথে 21, 21 আর কত? 22, মিলে গেছে। আরগুলো তুমি হিসাব করে দেখতে পারো। নাইট্রোজেন 7টা ইলেকট্রন আছে, অক্সিজেন 8টা আছে, আর মাইনাস দেখলে 1 যোগ করবা, তাহলে কত আসবে? 8, 8 দুগুণে 16। এইভাবে অক্সিজেন দেখো, 3 আর 24, 24 না 3টা, তাহলে 24 আর 1 যোগ করলে কত পাবো? 25। এটাও হবে না, তাহলে এভাবে একটু হিসাব করে দেখবো আর কি। 2 নম্বর এমসিকিউ, তার বলছে নাইট্রোডাইন ইলেকট্রন কয়টা? যেটা কোথায় আসে? ঢাকা ইউনিভার্সিটিতে আসে। এখন তুমি যে নাইট্রোডাইনের সংকেত না পারো, তাহলে কি ইয়া করতে পারবা, বের করতে পারবা? সম্ভব। লিখলাম নাইট্রেট। নাইট্রেট হচ্ছে NO3-। ওকে, তো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, তার মানে ইলেকট্রনও 7টা। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তার মানে ইলেকট্রন 8। কিন্তু অক্সিজেন আছে কয়টা? 3টা। আর মাইনাস দেখলে 1 যোগ করবা, তাহলে আসবে কত? 32। আনসার 32। তারপরে দেখো, কোন পরমাণু বা আয়নের ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান? তাহলে ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যা যদি সমান, তাহলে আমাকে হিসাব করতে হবে প্রথমটা আসে। তাহলে পারমাণবিক সংখ্যা 4, তাহলে ইলেকট্রন সংখ্যা 4, যেহেতু প্লাস মাইনাস নাই। তাহলে এখানে নিউট্রন কত? 9 থেকে 4 বিয়োগ করলে 5, তাহলে হবে না, সমান তো নয়। 4 কি 5 সমান না? তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা 9, আর হচ্ছে তোমার নিউট্রন সংখ্যা কত? 19 থেকে 9 গেলে 10, তাও মিলে নাই। তাহলে এখানে হচ্ছে তোমার ইলেকট্রন সংখ্যা 11, আর নিউট্রন সংখ্যা হচ্ছে 12। এখানে ইলেকট্রন সংখ্যা দেখো তো, 8 আর দিয়ে 10, 18 থেকে 8 গেলে তোমার হচ্ছে নিউট্রন 10, তাহলে আনসার হবে এটা। পরেরটা আসো।